13 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত শুক্র এবার প্রচণ্ড বলবান অবস্থায় থাকবে। শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছিল, কিন্তু শুক্র সূর্যের সাথে জুতি তৈরি করেছিল, বক্রি হয়েছিল, আবার অস্ত হয়ে গেছিল। তো এবার মার্গী হচ্ছে 13 এপ্রিল, মার্গী হচ্ছে 31 মে পর্যন্ত। খুব একটা ভালো অবস্থান হতে যাচ্ছে শুক্রের, এবং প্রত্যেকটা রাশি কিছু না কিছু এর ভালো প্রভাব পাবে, কারণ শুক্র কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে। শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, আকর্ষণের কারক, ধনসম্পত্তির কারক, প্রতিভার কারক। যে কোনো প্রতিভা শুক্র থেকেই দেখা হয়, কলা বিভাগ শুক্র। তো শুক্রের এই মার্গী অবস্থান মকর রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষভাবে তুলে ধরব। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরপরে বহু পরিবর্তন রয়েছে, এই মাসেই অনেকগুলো পরিবর্তন রয়েছে, তারপরে আরও পরিবর্তন রয়েছে। সমস্ত আলোচনা আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে যদি নোটিফিকেশন দেওয়া থাকে, যার জন্য বিশেষভাবে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। গ্রহের যেরকম গোচর হচ্ছে তার উপরই এটা একটা আলোচনা করা হচ্ছে, আর এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। কালপুরুষ চক্রে এই শুক্রকে দুটি ঘর দেওয়া হয়েছে। দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর, এবং সপ্তম ঘর যেটা হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর। রাশি হচ্ছে কি ব্যক্তিত্ব, আর রাশির সামনের ঘর এগেনস্ট পার্টনার। তো এই দুই ঘরের অধিপতি হচ্ছে শুক্র, এবং শুক্র এমন একটি গ্রহ যা আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র শুক্রকে এমন একটি প্রাধান্য দিয়েছে যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, যেটা পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে শ্রেষ্ঠ রাজযোগ, এটা শুক্র দ্বারা তৈরি হয়। এই রাজযোগ কিন্তু একমাত্র এই শুক্রের রাজযোগ প্রত্যেকটা রাশির মধ্যেই পড়ে। জীবনে সবাই সুখী থাকতে চাই, সবাই আনন্দে থাকতে চাই, সবাই ভোগ বিলাসের মধ্যে থাকতে চাই, আনন্দ পেতে চাই, জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু পেতে চাই। আর এটা শুক্রের মধ্যেই সবথেকে বেশি শুক্র। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে শুক্রের এই যে মার্গী অবস্থা হতে যাচ্ছে, শুক্র 31 মে পর্যন্ত এই অবস্থায় থেকে তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো শুক্রদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে, এটা আলোচনার মাধ্যমে তুলে ধরব। তো শুক্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী হচ্ছে, এবং 25 এপ্রিল পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। তারপরে 26 এপ্রিল থেকে শুক্র চলে আসবে উত্তরা ভাদ্রপদ, এবং এখানে থাকবে হচ্ছে 15 মে পর্যন্ত। 15 মে পর্যন্ত উত্তরা ভাদ্রপদে থাকছে। তারপরে আবার 16 মে থেকে চলে আসবে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। তো এই যে নক্ষত্রগুলো পড়লো আর কি, রেবতী, বুধ, উত্তরা ভাদ্রপদ, শনি। তো শনি তো হচ্ছে মকর রাশির অধিপতি, আর বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতি, এবং বুধের সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা, সেরকম শনির সাথেও মিত্রতা। তাহলে যথেষ্ট ভালো পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে। এবং শুক্র কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি, এই যে পঞ্চম ঘর যেটা শুক্রের বিশ্বরাশি, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বিশ্বরাশিটা কি স্থির রাশি, দেবগুরু অবস্থান করছে, দেবগুরুর রাশিতে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, এই যে রাশি পরিবর্তন যোগ এবং উচ্চ অবস্থান, এবং দুই গুরু, এক গুরু দেবগুরু বৃহস্পতি তো নক্ষত্র পরিবর্তন করলো এই 11 এপ্রিল মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল হচ্ছে কি লাভের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি, তার নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আবার মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এবার শুক্র হয়ে গেল মার্গী এবং উচ্চ অবস্থায়, তাও আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। 26 এপ্রিল চলে আসবে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন এই মকর রাশির ক্ষেত্রে। কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘরটা কি? পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের প্রতিভা, পঞ্চম ঘরটা হচ্ছে সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর। আর কর্মের ঘর যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, এই শুক্রের তুলা রাশি। কর্মের ঘর থেকে তো আমাদের পরিচিতি, আমরা কি কাজ করি, অমুক কাজ করি, তার নামেই তো পরিচিতিটা বাড়বে, এবং সেই পরিচিতিটার মধ্যে যে একটা আকর্ষণ ক্ষমতা, একটা যে প্রতিভা কর্মের, সেই জিনিসটা কিন্তু উঠে আসবে।
উচ্চ অবস্থায়, এবং যোগাযোগের ঘর এটা, এই তৃতীয় ঘর যোগাযোগের ঘর, কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর। তাহলে এতদিন যারা কর্মের জন্য ছোটাছুটি করছিলেন, যে কর্মলাভ হচ্ছিল না, কর্ম বা হওয়া কর্ম হচ্ছিল না, বা কোনো সরকারি বেসরকারি কর্মে রত ছিলেন, তাদের কোনো রকম প্রমোশন হচ্ছিল না, তাহলে এই সমস্যার সমাধান কিন্তু এবার হচ্ছে শুক্রের এই মার্গী অবস্থায়। যারা কর্মহীন তাদের কর্মের যোগাযোগের প্রবল সম্ভাবনা থাকছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। সন্তান যদি কর্মের চেষ্টা করে সেই কর্মের যোগাযোগ উন্নতি হবে, যেটা হচ্ছিল না আগে, যে এত ধরাধরি করলাম কাজটা আমার হলো না। কিন্তু এবার এই যে শুক্রের মার্গী অবস্থান হতে যাচ্ছে, এটাতে কিন্তু সেই জিনিসগুলো তৈরি হবে এবং কর্মলাভ অবশ্যই করবে এই মকর রাশি যারা কর্মহীন অবস্থায় রয়েছেন। এবং সূর্য যখনই এই ঘর থেকে বেরিয়ে যাবে, সূর্য বেরিয়ে যাওয়া মানে একসাথে শনি, শুক্র, বুধ এবং রাহু, চারটি গ্রহই কিন্তু এই ঘরে অবস্থান করবে, এই যোগাযোগের ঘরে। তো যোগাযোগটা কিসে হবে? বিভিন্ন দিক থেকে যোগাযোগ হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে, এছাড়া অন্যান্য দিক থেকে কাগজপত্র, যে কাগজপত্রগুলো তৈরি হচ্ছিল না, যে কর্মের জন্য কেউ হয়তো বিদেশেই যাচ্ছিল, কারণ দেবগুরু বৃহস্পতি তো আবার পঞ্চম ঘরে অবস্থান করছে, যে কাগজপত্রের কোনো গাফিলতি ছিল, বা যারা কেউ ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছে। বুধ যেরকম ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে এই তৃতীয় ঘরে অবস্থান করছে রাশির অধিপতির সাথে, এবং শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার রাহু সঙ্গে রয়েছে, রাহু কি দেখাবে? অ্যাম্বিশন, যোগাযোগ জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসবে রাহু। কর্মক্ষেত্রে বিভিন্ন দিকের স্রোত তৈরি হবে। রাহু বুধের জুতি তৈরি হয়ে গেছে, মাঝখানে শুক্র। যারা সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন, সফটওয়্যারের কাজের সাথে ইঞ্জিনিয়ারিং লেভেলে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলো হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সব দিক থেকেই কিন্তু একটা যোগাযোগের যে একটা জটলা পাকানো ছিল, সেটা কিন্তু এবার খুলতে যাচ্ছে শুক্রের এই মার্গী অবস্থায়। কারণ শুক্র কর্মের ঘরের অধিপতি, যোগাযোগের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে, তাহলে কর্মের যে যোগাযোগ, সেই যোগাযোগটা তো তৈরি করবে। এবং মাঝখানে আবার রাশির অধিপতি শনিদেব রয়েছে, তাহলে রাশির অধিপতির সাথে কর্মের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতির যে এই যে একটা যোগ তৈরি হচ্ছে যোগাযোগের ঘরে, তাহলে যে কোনো ক্ষেত্রেই যোগাযোগ যথেষ্ট হবে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে শুক্রদেবের এই পরিবর্তনে। এবার শুক্র আর বুধের যে জুতি, এই জুতি থাকছে মে মাসের 6 তারিখ পর্যন্ত। এটাতে তৈরি হলো কি? লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হয়ে গেল। বুধকে নারায়ণের সংজ্ঞা দেওয়া হয়েছে, শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে। শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মী জিনিসটাকে দেখা হয়। বুধ নারায়ণ, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে গেছে এই তৃতীয় ঘরে। এবং সাথে রয়েছে রাশির অধিপতি শনি। শনি কিসের দেবতা? কর্মের দেবতা, ন্যায়ের দেবতা, অর্থাৎ কর্ম করে যথেষ্ট আয় উন্নতি এই সময়কালে রয়েছে। আবার শনি কিন্তু ধনসম্পত্তির ঘরের অধিপতি, এই তৃতীয় ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘর থেকে আমরা কোন জিনিসটাকে বুঝি? তৃতীয় ঘর থেকে আমরা যোগাযোগ যেরকম বুঝি, সেরকম মিডিয়া, তারপরে সেলসের কাজগুলো বুঝি, আইটি ডিপার্টমেন্টগুলোকে বুঝি। তাহলে এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতি রয়েছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছে। তারপর মিডিয়া সেক্টরে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতি। তৃতীয় ঘর হচ্ছে কি? ছোটো ভাই বোনদের ঘর। তাহলে ছোটো ভাই বোনরাও যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে, এবং ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্কের উন্নতি হচ্ছে এই সময়কালে হবে। এবং ছোটো ভাই বোনদের সাথেও কোনো একটা কাগজপত্রের ডকুমেন্টেন্সি কাজ হবে, কারণ প্রত্যেকটা গ্রহের দৃষ্টি আবার এই ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘর হচ্ছে নবম ঘর। নবম ঘর থেকে পিতার সম্পর্ক বোঝানো হয়, সরকারি জিনিসটাকে বোঝানো হয়। তারপরে এই নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝানো হয়, তার সাথে আবার উচ্চশিক্ষা জিনিসটাকেও বোঝানো হচ্ছে। তো বিভিন্ন দিক থেকে শুক্রের এই পরিবর্তন বিভিন্ন সফলতা নিয়ে আসবে এই মকর রাশির জীবনে। 25শে এপ্রিল পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রে আবার শনিও থাকছে প্রায় 28 তারিখ পর্যন্ত, এবং রাহুও থাকছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে যোগাযোগের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এদিক থেকেও ভালো। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক, পঞ্চম ঘরে অবস্থান করছে। তাহলে শিক্ষার্থীদেরও স্বপ্ন পূরণ হবে বিদেশে যাওয়ার। যাদের বহুদিনের ইচ্ছা ছিল যে বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার, সেদিক থেকে পড়াশোনার দিক থেকেও যথেষ্ট ভালো হচ্ছে। আবার 26শে এপ্রিল থেকে চলে আসবে 15ই মে পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবেরই নক্ষত্র।
উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আসা মানে হিসাবের জিনিসটা যথেষ্ট উঠে আসা, যে কোনো কাজ কাগজপত্র সব কিছু কিন্তু মেনটেন হওয়া শুরু হয়ে যাবে এবং নতুন নতুন চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কারণ কর্মের ঘরের অধিপতি চলে আসবে রাশির অধিপতির নক্ষত্রে এবং রাশির অধিপতির সাথেই অবস্থান করবে এবং সেই সময়কালে আবার রাশির অধিপতিও কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করবে 28 এপ্রিল উত্তরা ভাদ্রপদে। অর্থাৎ একটা খুব জবরদস্ত ভালো সময় মকর রাশির জন্য তৈরি হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি মকর রাশির যথেষ্ট ভালো সময়। এবার বহু মকর রাশি জাতক জাতিকারা লিখছেন যে আমার তো কিছু হচ্ছেই না, আমার তো এই হচ্ছে না। তা আপনার জন্মকুষ্ঠিতে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে তা আমি করব কি? আপনি তো দেখান, ভালো লোকের কাছে দেখান। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে যাদের গ্রহের অবস্থান খারাপ থাকবে অবশ্যই ভালো লোকের কাছে পরামর্শ নেওয়া উচিত। কারণ আপনাদের সাড়ে সাথে গেছে, একটা ভাঙাচোরা অবস্থা তো রয়েছে এবং আপনার জিনিস আপনাকেই সংশোধন করতে হবে, কেউ এসে করবে না। কারণ বিপদে যখন পড়েছিলেন তখন কিন্তু আপনাদের হাত ধরার মতন কেউ ছিল না। এখন গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, প্রত্যেকটা ক্ষেত্রেই সাপোর্ট করবে, কিন্তু আপনাকে তো এগিয়ে যেতে হবে। আপনার কোন জায়গায় কোন গ্রহ খারাপ রয়েছে সেটা ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেন, সেইভাবে চলেন। এরপরে রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাবে 15ই মে থেকে। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, তারপর রেডিমেড গার্মেন্ট, তারপর সুতির কাপড়ের ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি। ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, প্রত্যেকটা কাজে উন্নতি রয়েছে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। কারণ রেবতী নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে, এই রেবতী নক্ষত্র যাদের জন্ম তাদের কিন্তু সাজগোজ এগুলো কিন্তু খুব পছন্দ হয়। একটু সেজে গুজে থাকা, ফিটফাট হয়ে থাকা, এই সমস্ত জিনিস বিশেষ পছন্দ করে। অতএব প্রত্যেকটা পরিবর্তন কিন্তু এখন মকর রাশির পক্ষে। এখন যদি আপনারা এই কথাগুলো বলেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কোনো ভালো লোকের পরামর্শের দরকার। সূর্যও রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে চলে আসবে, অষ্টমপতি হয়ে উচ্চ অবস্থান করবে চতুর্থ ঘরে। তো যাই হোক, সূর্যের যখন পরিবর্তন হবে তখন আবার বিশেষ আলোচনা করব। কিন্তু এই যে 4টি গ্রহ শুক্র, বুধ, তারপরে শনি, রাহুর যে জুতি, এই যে 4টি গ্রহ এই তৃতীয় ঘরে অবস্থান করছে, এটা তো প্রত্যেকটাই কিন্তু গ্রহের মকর রাশির সাপোর্টে। প্রত্যেকটা গ্রহই কিন্তু মিত্র এই মকর রাশির। এবং দেবগুরুর যে সাপোর্ট, দেবগুরু বৃহস্পতি, এই যে মৃগশিরা নক্ষত্র সম্পর্কে আলোচনা করলাম যে মৃগশিরা নক্ষত্রে থাকা মানে দেবগুরু বৃহস্পতির বিশেষ জ্ঞানে কিন্তু এই মকর রাশি বুঝতে পারবে, যে সামনে থাকা ব্যক্তিদের চিনতে পারবে বেশি ভালো মতন করে, যে সাথে আগামী দিনগুলো চলা যাবে কি যাবে না, বিশ্বাসঘাতকতা জিনিসটা হবে কি হবে না, এই যে একটা জ্ঞান, এই জিনিসটা কিন্তু যথেষ্ট বুঝতে থাকবে। তাহলে কি হচ্ছে, শুক্রের প্রতিভা চলে আসলো এই তৃতীয় ঘরে। এই জ্ঞানটা পেয়ে গেল দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। বুধের মাধ্যমে চলে আসলো ম্যানেজমেন্ট ক্ষমতা, আর শনির মাধ্যমে চলে আসলো কর্মের ক্ষমতা, আর রাহুর মাধ্যমে চলে আসলো অ্যাম্বিশনের ক্ষমতা। তাহলে প্রত্যেকটা গ্রহই তো এখন এই মকর রাশিকে সাপোর্ট করছে। অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই মকর রাশির ক্ষেত্রে। তার মাঝখানে আবার মঙ্গলের নিজভঙ্গ রাজযোগ হয়ে যাবে। মঙ্গল হচ্ছে কি চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি, সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তবে তৃতীয় ঘর, এই ঘরটাতে এই জিনিসটা আবার এটাও মনে রাখতে হবে যে কাগজপত্রের ঘর, অর্থাৎ যে কোনো কিছু করতে গেলে মুখের কথাতে হবে না, এখানটাতে কাগজপত্রের বিশেষ প্রয়োজন রয়েছে। আর কর্মক্ষেত্রে কাগজই সবথেকে আগে, কোনো রকম মুখের কথাতে কাজ হয় না। আর কর্মের অধিপতি স্বয়ং হচ্ছে শুক্র। এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো একটা বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কর্মে একটা স্থিরতা, এই জিনিসটা আসবে এই সময়। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়াতে, তারপরে কথাবাচক হিসাবে কাজ করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। যারা সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, যে কোনো কলা, নৃত্য, চিত্র, শিল্প, সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। স্কিন প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ত্বকের যেগুলো দামি দামি প্রোডাক্টগুলো বিক্রি হয় আর কি, সেই প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে, কর্মক্ষেত্রে বড় বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, যে কোনো কাজ করতে গেলে ভাগ্য জিনিসটা থাকছে। সব দিক থেকেই সাপোর্ট পাচ্ছে এখন মকর রাশি, যথেষ্ট ভালো সময়। 7.5 পরে যে সময়টা শুরু হয়েছে, যথেষ্ট ভালো সময় এই মকর রাশির জন্য। কর্মের ঘরের অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে, এই সময়ে কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে, বা যারা কর্মের চেষ্টা করছেন তারা চেষ্টা করলেই কিন্তু কর্মলাভ করতে পারবে।
তো যাই হোক, শুক্রদেবের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মা লক্ষ্মীর আরাধনা করবেন, রাধে গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন কিংবা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, যথেষ্ট ভালো সময়। অনেক কথাই আলোচনা করলাম, হয়তো আমি মাঝখানে যদি কোনো রকম খারাপ কথা বলে রাখি তাহলে প্রত্যেকটা দর্শক বৃন্দর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিজের ভেবেই কথাগুলো বলছি। আপনাদের জন্য এখন যথেষ্ট ভালো সময়। আমি আবার বলছি, যদি কোনো রকম গ্রহের খারাপ অবস্থান থাকে অবশ্যই ভালো লোকের কাছে পরামর্শ নেবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।